লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার এটা গল্প হলেও পারত। ও হরিদা, এক কাপ চা দাও। বাইকটা দোকানের গায়ে লাগিয়ে বলল অভি। এখান থেকে এক কাপ চা খেয়ে তবে বাড়ি ঢোকেও। হরির স্টোভে সারাদিন চা ফুটছে। সুন্দর লাগতো আগে এই গন্ধটা, কিন্তু এখন ফোটানো চা মুখে যেন রচে না অভির। আগে অফিস থেকে বাড়ি ফেরার তাগিদই ছিল এই এক কাপ চা। কফি চা আর সাথে কিছু ভাজাভুজি করে অপেক্ষা করতো কখন ছেলে আসবে। আর অভি ও মায়ের হাতের ওই চায়ের লোভে তাড়াতাড়ি বাড়ি ফিরতো। মা মানেই যেন একরাশ আনন্দ। তার কাছে আড্ডা, বন্ধু বান্ধব সব যেন বিস্বাদ লাগে অভির। আর এখন বাড়িতে ঢুকতেই ইচ্ছা করে না। ডেকে ডেকেও সাড়া পায় না। নাও অভি দাদা, চা নাও। রাতের রুটি দিয়ে দেব নাকি? জিজ্ঞেস করলো সীমা বৌদি, হরিদার বউ। স্বামী স্ত্রী মিলে দিব্যি সুন্দর সংসার করছে, দোকান চালাচ্ছে, অথচ শুনেছে অভি এই সীমা নাকি গ্রাজুয়েট। কি করতে যে হরিদাকে বিয়ে করলো ভেবেই পায় না ও। বিয়ে তো হয় সমানে সমানে, হরিদা তো চিররুগ্ন। টাকা পয়সাও যে বিশাল আছে তাও নয়। ভাবতে ভাবতেই গরম চায়ে চুমুক দিল অভি। এই দোকানের স্টোভ যেন বন্ধই হতে চায় না। লোকজন আসছে যাচ্ছে, বসছে, গল্প করছে। কত খুশি লোকজন, শুধু অভির মনটাই মানতে চায় না। অভি দেখলো হরিদা এসে বৌদির মুখের সামনে কেক ধরলো। বৌদিও রুটি করতে করতে কামড় বসালো কেকে। দুই মেরুর দুজন মানুষ, ভালোবাসার বোধ হয় এতটাই জোর, যেটা শুধু মনেই আটকে থাকে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ডিগ্রি কিচ্ছু দেখে না। সীমা রুটি করতে করতে অভির দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে দেখে অভি বলল, না গো বৌদি, কাল রুবি রাতের রুটি করে রেখেছিল, আমিও তোমার থেকে নিয়ে গেলাম, ব্যাস অতিরিক্ত হয়ে গেল। অভির কথা শুনে সীমা জোর পেয়ে বলল, অভিদা এবার বিয়ে করুন। মাসিমার যা হলো, সংসার তো মুখ থুবড়ে পড়েছে। আগে মাসিমাও আসতো দোকানে বিকেলের দিকে, বসতো, গল্প করতো, চা খেত। তাকিয়ে দেখুন বাড়িতে কেমন থম মেরে গেছে। পুরো বাড়ি অন্ধকার। আগে এই বাড়ির সব ঘরে আলো জ্বেলে রাখতেন মাসিমা সন্ধে হলেই। সীমার সব কথাই অভি শুনছে, সব কথাই বুঝতে পারছে, কিন্তু কি করবে ও? সদ্য মায়ের এমন হলো, এখন বিয়ের কথা ভাবাও বিলাসিতা। আর ভালোবাসা সেরকম ভাবে তো আসেইনি অভির জীবনে, যার তাগিদে সামনের বছরে বিয়েটা সেরে ফেলবে। কিন্তু আজকাল যেখানে যায় একই কথা, খোঁজো তোমরা মেয়ে, এটাই সব জায়গায় বলে। অভি জানে এত সময় কারোর হাতে নেই। সীমাকেও কথাটুকু বলেই চায়ের দাম মিটিয়ে অভি বাইকে হাত দিল। ওটা এখন হাঁটিয়ে নিয়ে যাবে উল্টো দিকের ফুটে। আর সেখানেই থম মেরে দাঁড়িয়ে আছে অভির রাজপ্রাসাদ। বৌদি এলাম গো, হরিদা এলাম। এরাই যেন ওর এখন আপনজন। অভিদা, আমি কিন্তু মেয়ে খুঁজছি। সীমার কথায় হাত নেড়ে সম্মতি জানালো অভি। প্রায় 6 ফুট উচ্চতা, ভালো চাকরি, নিজেদের বাড়ি, সব মিলিয়ে পাত্রীমহলে কম দাম উঠবে না অভির। এখন একজন সঙ্গী যেন ও চায়, কিন্তু পাবে কোথায় ভালো? অফিসের জুনিয়র মেয়েগুলো ভয়ে ভয়ে কথা বলে। আসলে মুখটাই এমন ওর যে লোকজন ভাবে রাগ করেছে। ভাবতে ভাবতে সদর দরজার সামনে এসে পৌঁছেছে অভি। ইচ্ছে করছে না, তাও আঙুল চেপে ধরলো সুইচটাতে। ভেতরে হরিনাম শুরু হয়ে গেল। এ পরিকল্পনাও মায়েরই, অভির মা। অতিথি যদি ঢোকার মুখে হরিনাম শোনে, ওদেরও আশা সার্থক হবে। হরি বলতে অজ্ঞান ছিলেন পপি, কিন্তু তাতে হলো কি? হরি কি কোনোভাবে পপিকে রক্ষা করলো? আজকাল শুধু এই সবই চলে অভির মাথায়। আরেকবার বেলটা বাজাবে কিনা ভাবছে। খুলে গেল দরজাটা। সামনে দাঁড়ানো রুবি, পরনে একটা সুতির চুড়িদার। সারাদিন বাড়িতে থাকে বলে এরকম সাধারণ জামা পরে থাকে। অভি অবশ্য দেখেছে রাতে ফেরার সময় একটা ভালো পোশাক পরে তবে বেরোয় বাইরে। কিন্তু প্রসাধন বলতে লম্বা চুলের একটা বেনি বা একটা হাত খোপা, গলায় একটা সরু চেন। সেটা সোনালি রঙের, কিন্তু সোনা কিনা বোঝার মতো ক্ষমতা অভির অন্তত নেই। অতটা গভীর শিক্ষা পপি ওকে দেয়নি। সে যাগ্গে পরিচারিকার গলার হার সোনার নাকি প্লাটিনাম অভির জেনে কাজ নেই। কি করছে? বাইকটা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো অভি। রুবি দরজাটা খুলে চলে যাচ্ছিল। অভির প্রশ্নে থমকে দাঁড়িয়ে অভির একদম কাছে এসে বলল, একদম চুপ, আস্তে আস্তে ঘরে আসুন, পা টিপে টিপে। রুবি এতটাই কাছে এসে বলছিল কথাটা যে ওর শ্বাসের পুরো শব্দটাই উপভোগ করলো অভি। মেয়েদের এতটা কাছে অভি কখনো যায়নি। বরাবরই মেয়েদের সামনে একটা অদৃশ্য পাঁচিল তুলে রাখে, না হলে 27 বছরেও এরকম একা একা। অভি দাঁড়িয়ে আছে দেখে ফিরে এলো রুবি।
অভির হাতটা ধরে টেনে বলল, আরে দাঁড়িয়ে পড়লেন, চলুন দেখবেন। হাতের ওপর হাত পড়তেই গাটা কেমন করে উঠল অভির, কিন্তু রুবির বোধ হয় এটা হলো না। তাই বোধ হয় ওর হাত ধরেই লাফাতে লাফাতে ওপরে উঠছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটাই পপির। রুবির হাত ধরে ঘরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল অভির। মা বলে ছুটে আসলো অভি। পপি একদিকে ঘাড় কাত করে ঝুলে পড়েছে প্রায়। বালিশে হেলান দিয়ে অর্ধেক বসে পপি। মা, কি হলো তোমার? বলে ছুটে গেল অভি। সামনে রুবি হাসি মুখে ভুরু নাচিয়ে বলল, কেমন দেখছেন মাকে? পপির সারা গা ঘামে ভিজে গেছে, চোখ দুটো বন্ধ। কিছুতে বুঝতে পারছে না অভি, মা কি শেষ হয়ে গেল পুরো? সকালে অফিস যাওয়ার সময়ও এই খাটেই শুয়েছিল। মা আসছে শুনে অন্যদিনের মতো তাকিয়েছিল। ডাক্তার বলেছে যে প্যারালাইজড হলেও সেন্স এখনো ভালো মতো আছে। হয়তো আনন্দ বা দুঃখ এরকম ধরনের যে কোনো আবেগ আবার ওনাকে সক্রিয় করে তুলবে। সাথে ফিজিওথেরাপি চলুক। কি হয়েছে মায়ের? পপির মাথা দুটো দু হাতে ধরে জিজ্ঞেস করলো অভি। সকালে সুস্থ মাকে রেখে গেলাম, কথাটা বলে নিজেই থেমে গেল অভি। সুস্থ মা? 8 মাস আগে এরকমই এক সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে বেলের পর বেল দিয়েছিল অভি। সাথে ফোনের পর ফোন। শেষমেশ দরজা খুলে দেখছে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। দুপুরেও খাওয়ার পর ফোন করেছিল অভি, আর তারপরেই সেরিব্রাল অ্যাটাক। ঘন্টা 3 ট্রিটমেন্ট ছাড়া পড়ে থাকার জন্যই নাকি এমন পরিণতি। কিন্তু তাও তো অভি জানতো মা আছে। সারা না দিক, মা বলে তো ডাকতো। আর ইদানিং মাথাটা ঘুরিয়ে দিলে দেখতো অভির যাওয়ার পথের দিকে। এইটুকুই শান্তি। মা গো, ও মা। ডেকেই যাচ্ছে অভি, আর রুবি দূর থেকে দেখেই যাচ্ছে। মাকে এমন করে শুয়েছ কেন? জানো না মার কোমরের নিচ থেকে কোনো জোর নেই? অভির গলায় চিৎকার। 2 মাস এই আয়া ওই নার্স খুঁজে শেষমেশ রুবির সাথে যোগাযোগ হলো। প্রথম একজন নার্স আর রুবি দুজনের কাছে পপিকে রেখে তবে অফিস যেত অভি। খুব বুদ্ধিমতী, সাথে চৌখস সেই রুবি। নার্সের খুব প্রয়োজন না থাকলেও টুকটাক প্রেশার মাপা, টেম্পারেচারটা দেখে রাখা, এসব টুকটাক কাজ খুব তাড়াতাড়ি রুবি শিখে নিয়েছিল। অগত্যা আর রেখে কি হবে, কম নাকি? বুদ্ধিটা রুবি দিয়েছিল। আর লক্ষ্য করেছে অভি, রুবির দেখাশোনায় পপির চেহারায় অনেক পরিবর্তন এসেছে। খুব আনন্দে পপির ঠোঁট যেন কাঁপতে কাঁপতেও হাসি রেখা ফুটিয়েছে। হাতগুলো অল্প অল্প করে ওঠানো নামানো, মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া, এই যে একটু সাবলীল হওয়া, সেটাও তো এই রুবির জন্য। ভরসা করেছিল অভি। আর পপি রুবিকে ঢুকতে দেখলেই যেন খুশি হয়ে যেত। রুবিও বাড়িটাকে আপন করে রেখেছিল। কি করবে অভি এখন? মা মা বলে ডেকেই চলেছে, কিন্তু পপি চলে গেল বোধহয় মা ডাকটা। তাকালো অভি। রুবির চোখে তখনও যেন কৌতুক। কি চাইছে মেয়েটা? মাকে মেরে, অভিকে মেরে? এত বড় বাড়ি? না, আর ভাবতে পারছে না ও। পপির নিথর শরীরের পাশে বসে আছে অভি। মাথা কাজ করছে না ওর। মায়ের তো হলো একরকম অবস্থা, কিন্তু ও এই রুবিকে, কি উদ্দেশ্য ওর? আজও মনে আছে অভির মায়ের নার্স, ডাক্তার, আয়া সব নিয়ে যখন পুরো অস্থির। দিনের পর দিন অফিস কামাই হয়ে যাচ্ছে, হঠাৎই একদিন এই রুবি এসে হাজির। আজকে রুবির সাথে সেদিনের রুবির চেহারায় অনেক পার্থক্য। কালো রুগ্ন মেয়ে, গলায় একটা লাল সুতো। চায়ের দোকানের সীমা বৌদিকে শুধু বলেছিল অভি, বৌদি একটা ভালো ঘরোয়া মেয়ে দেখো না, একটু সংসারটা দেখে রাখবে, মাকে দেখে রাখবে। বলার কয়েকদিনের মধ্যেই সীমা বৌদির সাথে রুবি এসে হাজির। এসে বলেছিল সীমা বৌদির বাপের বাড়ির পাড়ার বোন। রূপক অনেকবার বলেছিল, অভি মেয়েটার আইডেন্টিটি ডকুমেন্টসগুলো রেখে নিস। বিবেক বোধে অভি পারেনি এরকম একটা কাজ করতে। সীমা বৌদি, হরিদা আজ থেকে পরিচিত, কিন্তু রূপক খুব রেগে আছে এই বিষয়ে। রূপকের কথা মনে পড়তেই অভি ফোন বের করলো। রূপকই একমাত্র যে বন্ধু এখনো টিমটিম করে টিকে আছে অভির জীবনে। ফোনটা কানে দিয়ে অপেক্ষা করছে রূপকের। সামনে তাকাতে রুবিকে দেখতে পেল না অভি। কোথায় গেল? চিন্তায় উঠে পড়ল অভি। ওকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না। ওর কাণ্ডে মাথার ভেতর ঝড় বইছে। ফোনটা কানে নিয়ে বেরিয়ে এলো অভি। খুঁজতে বেরিয়েছে বলা যায়। এই মেয়েটাকেই তো কত ভালো ভেবেছিল। নিশ্চিন্তে সংসারটাও ছেড়ে দিয়েছে। রবিবার করে রুবির করে দেওয়া লিস্ট মিলিয়ে বাজার করে আনতো অভি। জমিয়ে রান্না করতো রুবি। সেদিন পপিকে সামলানোর দায়িত্ব ছিল অভির। মিলে ঝুলে সংসার করছিল দুজনে। কেউ কারোকে না বললেও অধিকার বোধ কি কম জন্মেছিল দুজন দুজনের প্রতি? 2 বার ফোন করে ফেললো, ফোনটা তুললই না রূপক। খুঁজতে খুঁজতে রান্নাঘরের মুখে দেখা হলো রুবির সাথে। রুবি ব্যস্ত হাতে 1 কাপ চা আর আরেক হাতে 1 বাটি জল নিয়ে বেরোচ্ছে। অভির চোখে রুবিকে ঠিক স্বাভাবিক লাগছে না আজ। অতিরিক্ত শান্ত, অতিরিক্ত হিসেবি। রুবি
ডাক্তারকে ফোন করো এখনই। গলার আওয়াজ যথেষ্ট ভারী অভির। রুবি পাত্তা না দিয়ে চায়ের কাপটা দিতে গেল অভিকে। কিছুতেই এই চা খাবে না ও, আর বিশ্বাস করবে না। মাটা আমার মরে যাচ্ছে রুবি, তুমি আমাকে চা দিচ্ছ? মা আমার আর নেই। প্রথমে রাগ, তারপর কান্নায় ভেঙে পড়ল অভি। ভয় দুঃখ সব মিলিয়ে এক অদ্ভুত কাঁপুনি লেগে গেছে শরীরে ওর। মনে হচ্ছে রাতটুকু বোধহয় ওর আর কাটবে না, পা দুটো ঝিম মেরে আছে। সকালে টিফিনে রুবির কাল রাতের করা রুটি আর পনির এই তো নিয়ে গেছে। ওতে কি কিছু মিশিয়েছিল? তা কি করে হয়? সে তো কখন খেয়েছে, হলে এতক্ষণে যা হওয়ার হয়ে যেত। অভি দেখলো কোনো রকম পাত্তা না দিয়ে চাটা পাশে টেবিলে রেখে বাটিটা নিয়ে ঘরে ঢুকে গেল রুবি। এতটা সাহস মেয়েটা কিভাবে পায়? অভি দিয়েছে হয়তো। কিছু না বলে বলে যেন আরো মাথায় উঠেছে। কাল অফিসে থেকে ফিরে অভি দেখেছিল মায়ের আলমারিটা খোলা, পুরোপুরি না হলেও মাঝের ফাঁকটা বেশ চওড়া। ক্লান্ত অভির নজরে পড়লেও মনে একবারও প্রশ্নটা আসেনি যে আলমারিটা খোলা কেন, আর থাকবেই বা কেন। এই কদিনে যে ঘরের মেয়ের মতোই হয়ে গেছে রুবি। হয়েছে কিনা জানে না অভি, কিন্তু অভি নিজে সেরকমটাই ভাবতো। এত বড় বয়স অব্দিও কোনো মেয়ের সান্নিধ্য না পেয়েই বোধহয় এরকম ভাবনা। বারান্দায় দাঁড়িয়েই এত কিছু ভাবছে অভি। হঠাৎ হাতের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতে যাবে তার আগেই ঘর থেকে চিৎকার করে উঠল রুবি, অভিবাবু তাড়াতাড়ি ঘরে আসুন, তাড়াতাড়ি। ঘর থেকে চিৎকার করছে রুবি। ফোনটা হাতে ধরেই প্রায় ছুটে ঘরে গেল অভি। বারান্দা থেকে ঘরে যাওয়ার রাস্তা যেন শেষ হচ্ছে না, শেষটা দেখবে বলেই যাচ্ছে। সব শেষ, খালি ভালোই হলো। কাল থেকে আর এই রুবিকে সহ্য করতে হবে না। কেউ রইল না অভির, কেউ না। কিন্তু তাও মরে যাওয়ার বড্ড ভয় অভির। দেখুন দেখুন, মা চোখ খুলেছে। আমি বললাম না, তখন বললাম না চলুন দেখবেন ওপরে? এটা দেখানোর জন্যই তো ডাকলাম। রুবি হাঁপাতে হাঁপাতে বলল, আপনি বেকার ভয় পাচ্ছিলেন। বললাম না আমি আজ ওনাকে বালিশে ভর দিয়ে ধরে বসিয়ে দিয়েছি। নিচের শরীরে কোনো অনুভূতি নাই থাকুক, উপরে তো ছিল। শুয়ে শুয়ে তো সেটাও যেতে বসেছিল। আজ মাকে বসিয়ে একটা চামচ ধরতে দিয়েছিলাম, সেটা ধরে কিছুক্ষণ রেখে ফেলে দিয়েছিল, তাই না মা? রুবি ঘুরে জিজ্ঞেস করলো পপিকে। পপি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেদিকে লক্ষ্য না করে আবার বলছে রুবি, আর ওপরের অনুভূতিগুলো আনতে গিয়েই তো ঘেমে নে একসার হয়েছে, সাথে আমিও। একা ধরে তুলতে গিয়ে অমন হলো। মা তো না, যেন বাচ্চা মেয়ে। রুবির এক নাগারে বলা কথাগুলোতে চোখগুলো আরো বড় হয়ে গেছে পপির। খুব অস্বাভাবিক দেখাচ্ছে। কিছু বলতে চাইছে বোধহয়, হয়তোবা ছেলেকে খুঁজছে। ছুটতে গেল অভি, জড়িয়ে ধরলো মা বলে। পপির চোখের কোণে জল তো জমেই থাকে আজকাল, তার কিছুটা গড়িয়ে পড়লো। ডাক্তার তো বলেছিলেন অনুভূতিগুলো মরে যায়নি। পপির মুখ থেকে টপ টপ করে জল পড়ছে। বুঝতে পারলো অভি যে ওই বাটি ভর্তি জলটাই পপির জ্ঞান ফেরাবে বলে মুখে ঢেলে দিয়েছে, আর তাতে জামাটাও ভিজে গেছে। আপনি একটু বাইরে যান, আমি মায়ের জামাটা ছাড়িয়ে দিই। মা ডাকটা নিজেই বাজেয়াপ্ত করেছে রুবি। আগে মাসিমা ডাকতো, কিন্তু এখন মা ডাকে তো লোক থাকার কথা নয় মেয়েটার। বাড়িতে তো ওরও মা থাকে। মার মেয়েই তো সংসার। দরজার সামনে দাঁড়িয়ে অভি ঘরের দিকে কান সজাগ রেখেছে। সন্দেহ এমন জিনিস, একবার মনে বসে গেলে আর তা সরানো যায় না। অভি দেখলো ওর হাতের ফোনটা বাজছে। রূপক তাড়াতাড়ি ধরতেই ওপাশ থেকে বলল, কি হয়েছে বলতো? আগের বার ফোন করলাম, ধরলি, কথা বললি না। তোদের বাড়ির ওই মেয়েটা কি চিৎকার করছে? কিছু হয়েছে? কি বলবে বুঝতে পারছে না অভি। সবটা কি বলে দেবে রূপককে? ও তো সহ্যই করতে পারে না রুবিকে, কিন্তু না বললেও চলবে না। একটু রূপককে অন্তত জানিয়ে রাখার দরকার। ভাই একবার আসবি বাড়িতে? অভির কথা শেষ হতে রূপক বলল, আমি এসেই গেছি প্রায়, আর মিনিট 10। ভয় লাগছিল, ভাবছিলাম সাংঘাতিক কিছু বাঁধিয়েছিস। ছোট্টবেলার বন্ধুর আসার খবরে নিশ্চিন্ত লাগছে অভির। আয় তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিল। জানো মা, তোমার ছেলে ভেবেছে আমি তোমাকে মেরে ফেলেছি, কিন্তু তোমার এত তাড়াতাড়ি মরলে চলবে? কম কাজ নাকি? কম কাজ বাকি মানে? কি বলছে রুবি? ও কি ওকে বিয়ে, অভিকে নিয়ে স্বপ্ন দেখছে? কথাগুলোর ফাঁকেই ঘরে ঢুকলো অভি। পরনের পোশাক পরিবর্তন করে কি সুন্দর সাজিয়ে দিয়েছে।
ঘাড় হেলিয়ে ওরকম বসেই আছে পপি, চারিদিকে বালিশ দিয়ে ঘেরা। দেখে বোঝা যাচ্ছে না একটু আগে এমন লড়াই চললো। সত্যি জাদু আছে মেয়েটার হাতে, এটা তো অস্বীকার করতে পারবে না অভি। নিন, মাকে তৈরি করে দিয়েছি, আপনি বসুন, মা ছেলে গল্প করুন, আমি একটু চা জল খাবার করে দিই। রুবিকেও খুব স্বচ্ছ লাগছে, এতক্ষণে ভালো লাগছে অভির। মা, রুবি, একেই বোধহয় সম্পূর্ণ সংসার। রুবি চলে যেতেই একটু শান্তিতে এসে বসলো অভি। মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে নজরে পড়লো খাটের উপরে পড়ে থাকা একটা পেন। কিসের পেন এটা? কার পেন? এ তো অভির নয়। আর মায়ের খাটে পেন কোথা থেকে এলো? মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে অভির চোখ আটকে গেল সেই খাটের পাশে পড়ে থাকা কলমটাতে। বাড়িতে আজকাল কলমের চাহিদা প্রায় নেই। অভির কাজ মানে ল্যাপটপ আর পপি, সে তো অবসর কাটাতো গল্পের বইয়ে। পেনটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে অভি। অপরিচিত মেরুন রঙের একটা বল পেন, মুখের রংটা রুপোলি। দোকানে পাওয়া 100-200 টাকার পেন এটা একদমই নয়, বেশ দামি। এটা মায়ের খাটে কি করছে? অভি পেনটা নিয়ে নাকের কাছে ধরলো। স্টিলের একটা গন্ধ আছে, শীতলতাও আছে। এটা সেরকমই। খাটে তো কোনো খাতা নেই বা পৃষ্ঠা। পেনের প্রয়োজন মানে তো পৃষ্ঠারও প্রয়োজন, কিন্তু চারিপাশে সেরকম তো কিছু নেই। চোখের খুব কাছে নিয়ে এসে দেখলো অভি গায়ে ছোট্ট করে টেনে টেনে জট পাকিয়ে কিছু একটা লেখা, কোনো চিহ্ন বোধ হয়। একটা পেন নিয়ে খুব ভাবনা চিন্তা করার মতো ধৈর্য অভির নেই। মা, এটা কার পেন চিনতে পারছো? উত্তর পাবে না জানে, তাই খুব অগোছালো ভাবেই পপিকে জিজ্ঞেস করলো অভি। পপির চোখগুলো যেন আবারও বড় হয়ে গেছে। বিস্ময়, আবেগ, ভয় কি আছে সে দৃষ্টিতে, সেটাই ভাবছে অভি। পপিকে কিছু বলতে চায়, কি বলতে চায়? ভাবনার ফাঁকে কলিং বেলের শব্দ পেল অভি। রুবি আছে তাও উঠে পড়লো, জানে কে এসেছে, তাই নেমে গেল একতলায়। নেমে একটু দাঁড়াবে। এক্ষুনি একটু ধোয়ার প্রয়োজন, মাথাটা যেন কাজ করছে না অভির। আর এই ধোয়া নিয়ে খেলার জন্য আদর্শ এই রূপক, ওকে সবটা বলতে হবে। ওর অস্থিরতা, ওর ভাবনাটা। উঠে পড়লো অভি। পেনটা খাটে রাখতে গিয়েও বুক পকেটে আটকে নিল। অভি মায়ের ঘর থেকে বেরোতে যাবে, বারান্দায় মুখোমুখি হলো রুবির সাথে। ও যাচ্ছিল বোধহয় দরজা খুলতে, গায়ের জামাটা যেন মিশে গেছে শরীরের সঙ্গে। রান্নাঘরটা ওদের খুব গুমোট, জানে সেটা অভি। পপিকেও দেখতো রান্না করতে করতে কেমন অস্থির হয়ে যেত। রূপক এসেছে, আমি খুলছি। অভির কথায় খুব চমকালো রুবি, থমকে দাঁড়িয়ে পড়লো। হঠাৎই ওর হাবভাবে এমন পরিবর্তন আসলো যে কারোর নজরে পড়বে। আগে বললে না তো রূপক দা আসছেন? অভির অবাক চোখের দিকে তাকিয়ে রুবি সামলে নিতে গিয়ে যেন আরো বিপাকে পড়লো কথাটা বলে। রূপকের আশা এমন কি আশ্চর্যের বিষয় যে তোমাকে আগে বলতে হবে? খুব মিষ্টি কিন্তু গম্ভীর হয়ে বলল অভি। না, চা বসাচ্ছিলাম, আগে বললে 2 কাপ জল দিতাম। রুবির উত্তর শুনে আবার নিজের ওপর রাগ হলো অভির। সন্দেহ যেন রক্তে মিশে আছে ওর। এটা তো স্বাভাবিক, রূপক এসে চা খাবেই। একই কাজ দুবার করলে বিরক্ত তো লাগবেই। কত কি সন্দেহ করছিল মিছিমিছি। চা কি বসিয়ে দিয়েছো? অভির প্রশ্নে মাথাটা এমন ভাবে নাড়ালো যেটার মানে হ্যাঁ হয় না না হয়। আবার বেল বাজলো। রূপক অনেকক্ষণ দাঁড়িয়ে। আবার রাগ হয়ে যাবে ওর ভেবেই অভি বলল, চার করতে হবে না। কথাটা বলে তাকানোর সময় অভি দেখলো রুবি ওর বুক পকেটের দিকে তাকিয়ে সেখানে যেখানে পেনটা রেখেছিল। রুবির চোখে আবারও চমক, সেই দিকে আর পাত্তা না দিয়ে নিচে চলে এলো অভি। দরজা খুলতেই হাউ হাউ করে উঠলো রূপক। কি হয়েছে বলতো? সে কখন বেল দিয়ে দাঁড়িয়ে আছি, বললাম এসে গেছি। রূপকের এই এক বাজে স্বভাব, সবেতেই মেজাজ। কে জানে ওর বউ অমৃতা সামলায় কি করে ওকে। চল উপরে দেখি কাকিমা কেমন আছে। রূপক আর অভি দুই প্রাণের বন্ধু হলে কি হবে, স্বভাবে দুজন দুই মেরু। ও যত চঞ্চল, অভি তত শান্ত। একটা সিগারেট দে তো আগে। হাত পাতলো অভি। পপির এরকম হওয়ার পর থেকে সিগারেট বাড়িতে ঢোকায় না অভি। অফিস থেকে এসে এর সাথে সম্পর্ক শেষ ওর। রূপক প্যাকেটটা ধরতেই ছো মেরে নিয়ে ঠোঁটের ফাঁকে ঢুকিয়ে দিল অভি। রূপকও এক টুকরো আগুন ছুঁয়ে দিল তাতে। ধোঁয়া বেরোতে শুরু করেছে, কিন্তু চারিদিকে যে ধোঁয়া ছড়িয়ে আছে সেটাকেও তো সরাতে হবে। চল হরিদা দোকানে গিয়ে বসি। অভির কথাটা রূপকের খুব মনে ধরেছে সেটা নয়, এই গরমে শীতলতাটুকু বোধহয় চাইছেও। কিন্তু এখন আপ্যায়নের সময় নয়, তাই একরকম জোর করেই ওকে নিয়ে গেল অভি। জমজমার চায়ের দোকান, হরিদার স্টোভ যেন সবসময় জ্বলছে, আর চাও ফুটে চলেছে নিজের মতো। আর সীমা বৌদি, ওকে ঘিরে আছে লোকজন, কারোর 4টে রুটি, কারোর 6টা। অভি ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে একদিন হিসেব করছিল প্রতি 10 মিনিটে কত ইনকাম ওর। বেঞ্চের ফাঁকা ভাগটায় বসে পড়ল রূপক। অভি চা আনতে গেলে রূপক হাঁক দিল, একটা কেক আনিস তো। অভি মাথা নাড়িয়ে এগোতেই সীমা বৌদি মুখ বের করে বলল, অভিদা আপনি এই সময়? কাজের ফাঁকেও ঠিক নজর পড়েছে অভিতে। সত্যি সীমা বৌদি মানুষটা ভীষণ অমায়িক। পপিও কম ভরসা করতো। এই তো এক বন্ধুকে নিয়ে আসলাম চা খেতে।
বলতেই সীমা রুটি বেলা থামিয়ে জিজ্ঞেস করলো, কেন রুবি? অভি বুঝিয়ে বলল যে ওকে আর জানায়নি অভি, রুবিও তো বাড়ি ফিরবে। এটুকু বলে চা দুটো নিয়ে চলে এলো অভি। রূপককে কেক আর চা দিয়ে শুরু করলো, ভাই বড্ড দোলাচলে আছি, মা অসুস্থ, তারপরে রুবি মেয়েটা, ওকে বুঝতে পারি না, কেমন রহস্যময়ী লাগে। হঠাৎ সীমা বৌদির সাথে সকালে এলো একদিন, সেদিন থেকে কাজে লেগে গেল। বাড়িতে শুনলাম ওরও মা আছে, কিন্তু বাড়ি যাওয়ার তাগিদ নেই। চা খেতে খেতে সবটাই বলে যাচ্ছে অভি। রূপকও শুনছে, কিন্তু বলতে গিয়ে লক্ষ্য করলো বলার মতো খুব বড় কিছু বিষয় নয়, তাও সন্দেহ করছে অভি। আর সেরকম কিছু নেই বলেই একটাও প্রশ্ন না করে রূপক চা খেতে খেতেই সবটা শুনছে। একটা কথা বল, কাকিমার আলমারির অ্যাক্সেসও পেলো কিভাবে? নিশ্চয়ই তুই দিয়েছিস। প্রশ্নটা রূপক করলো ঠিকই, কিন্তু সেই উত্তর তো অভিরও নেই। ও তো কখনো আলাদা করে চাবি দেয়নি। তাহলে? আমি ওর সামনে একবার দুবার আলমারি খুলেছি, মায়ের মেডিকেল ডকুমেন্টস গুলো ওখানেই থাকে তো। অভি সরল মনে বলতে রূপক বলল, উদ্ধার করেছো, নাও এবার মরার জন্য রেডি হও। কোনোদিন তোর ওই হরিদাই আমাকে ফোন করে বলবে, দাদা তাড়াতাড়ি আসো, অভি দাদা খুন হয়েছে। কেকটা চিবোতে চিবোতে বলল, কাকিমা তো থেকেও নেই, কি করব ভাই? অভি হাত দুটো ধরলো রূপকের। আলমারিটা খুলে দেখেছিস? সব জিনিসপত্র ঠিক আছে তো? অভি মাথা নাড়াতেই আরো রেগে গেল রূপক, তুই না বড্ড অসহ্য। চল শিগগির এটা আগে দেখি, আর কাল মেয়েটাকে বলে দে আধার কার্ড না আনলে আসতে হবে না আর। অভি মাথা নাড়িয়ে সম্মতি জানালো ঠিকই, কিন্তু এই কথাটা বলা বোধহয় সম্ভব নয় অভির। চায়ের দাম মিটিয়ে রূপককে নিয়ে বাড়ি চলে এলো অভি। চাবি দিয়ে দরজাটা খুলে ঢুকে পড়লো অভি আর রূপক। রূপক একটার পর একটা কথা বলছে, শেয়ার মার্কেট, দার্জিলিং, গরম, অনেক কিছু টপিক। কিন্তু অভির মনে তখন একটাই প্রশ্ন, মায়ের আলমারিটা খুলেছে কেন মেয়েটা? আর সত্যি কিছু সরিয়ে দেয়নি তো? আর কি করে বুঝবে সেটা অভি? আলমারিতে কি ছিল তাই তো জানে না ও, শুধু ডাক্তারি কাগজপত্রের ফাইলটা সামনে রেখে দিয়েছিল, যাতে ডাক্তার আসলে তাড়াহুড়োতে খুঁজে পেতে অসুবিধা না হয়। সিঁড়ি দিয়ে উঠে পপির ঘরে ঢুকতে যাবে, পরিষ্কার শুনলো চাপা গলায় কারোর সাথে কথা বলছে রুবি। পাইনি আমি, খুঁজেছি, রাখো রাখো। রূপকের বকবকানি টপকে শুধু এইটুকুই শুনতে পেল অভি। খুব সাধারণ কথা, কিচ্ছু খুঁজে পাইনি। সেটা ওর মায়ের ওষুধ হতে পারে, কোনো জামা কাপড় হতে পারে, কিন্তু অভির কেন মনে হচ্ছে ও অন্য কিছু বলছে। তাড়াতাড়ি ঘরে ঢুকতে রুবিকে আবিষ্কার করলো পপির মাথার পেছনের দিকে টেবিলটার সামনে নিচু হয়ে কিছু করছে। ওখানকার টেবিলেই থাকে পপির আলমারি চাবিখানা। রুবি? ডাকতে ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে তাকালো মেয়েটা। কি করছো ওখানে? জিজ্ঞেস করলো অভি। মশার ধূপকাঠিটা তুলে দেখালো রুবি। এটা জ্বালিয়ে দিলাম, মা ঘুমিয়ে পড়েছে, ঘুমো। তুমি রেডি? জিজ্ঞেস করলো অভি। অভি দেখলো রুবি বাইরের পোশাক পরে চুল বেঁধে তৈরি। ঘড়িতে সবে 9:45। মেয়েটাকে তো ঠেলে ঠেলে বাড়ি পাঠানো যায় না, তাহলে আজ? অভির প্রশ্ন বোধহয় অভির চোখে ফুটে উঠেছে, আর সেটা লক্ষ্য করে রুবি বলল, মা ফোন করেছিল, শরীরটা ভালো নেই। আবার নিজের সন্দেহে নিজেই বিরক্ত হলো অভি। হয়তো সত্যি ওর মায়ের শরীরটা খুব খারাপ, হয়তো কোনো ওষুধ খুঁজছে। মাকে খাইয়ে দিয়েছি ওষুধ, এখন ঘুমোক। কথাটুকু ছুড়ে দিয়ে প্রায় পালালো রুবি। অভি দেখেছে রুবি যেন রূপকের কিছুতেই মুখোমুখি আসতে চায় না, লজ্জা পায় বোধ হয়, তাই পালালো। আমি দরজা ভেজিয়ে দিয়ে যাচ্ছি, আর এসে চালাবেন না, ধূপ জ্বলছে, দূর থেকে চিৎকার করে বলল রুবি। সব দিকে খেয়াল মেয়েটার। ভালো হয়েছে গেছে, তুই আলমারিটা খোল এবার, দেখ ঠিক আছে কিনা সব। কথাটা বলে রূপক পপের কাছে এসে দাঁড়ালো। কাকিমার চোখ মুখ কিন্তু এখন বেশ ভালো। তাই জন্যই তো ছাড়তে পারছি না, মাছ যেটুকু শুধুই রুবির জন্য। আলমারি খুলতে খুলতে বলল অভি। সেটা ঠিক আছে, তাই বলে চোরকে? ওকে আইডেন্টিটি কার্ডের কথা বললি না তো, এই জন্যই তোকে সহ্য হয় না। নিজেই নিজের জন্য বিপদে পড়বি। আজকের দিনে কে এসব নেয় না ভাই। রূপক একবার এদিকে আয় তো, উৎকণ্ঠা নিয়ে ডাকলো অভি। ওর হাতে তখন কালো একটা ব্যাগ, যেটা আলমারিতে অনেকটা হাত ঢোকাতে পেয়েছিল, আর তাতে পেয়েছিল একটা লম্বা খাম, কত কি লেখা তাতে। সেসব পড়ার আগেই প্রথমে যেটা নজরে পড়লো সেটা হলো সেই চিহ্ন। এটাই তো পেনটায় ছিল। বল, কি বলছিস? পেছন থেকে মুখ বাড়ালো রূপক। কালো ব্যাগ থেকে লম্বা খামটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল অভি। পেছন থেকে এসে ততক্ষণে উকি মেরেছে রূপক। বল, কি চুরি গেছে? জানতাম এটা হবে। আর একটু বিশ্বাস কর, 8 মাসের পরিচিত একজনকে আলমারি চাবি দিয়ে দিলি, অদ্ভুত বুদ্ধি তোর। বলেই যাচ্ছে রূপক, আর সে ফাঁকেই হাতের চিঠিটা লুকিয়ে ফেলার চেষ্টা করছে অভি। এই চিঠিটা খুলে দুটো নাম দেখে ফেলেছে অভি, একজন সমীর আর একজন রুচি। অনেকটা বুঝতে পারছে অভি কেন মা ওকে আলমারি খুলতে দিত না। ছোটবেলা থেকেই রুচি নামটা বারবার শুনেছে, মা বাবার ঝগড়ায়, মায়ের কান্নায়, বাবার অভিমানে। অনেক ছোট ছিল তখন অভি। মা কত রাত না খেয়ে ঘুমিয়ে পড়তো, আর বাবা সে তো নিজের জগতে নিজের মতো। অভি তখন ক্লাস 4-5 হবে। মাই ছিল ওর পুরো জগৎ।
বাবা তো থেকেও যেন ছিল না। অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে দিত। বাবা ওই বন্ধ ঘরে কি করত? ইচ্ছা করতো জানতে, ইচ্ছা করতো বাবার গায়ে লেপ্টে থাকতে, ইচ্ছা করতো বাবার সঙ্গে ঘুরতে যেতে, যেভাবে বন্ধুরা যায় মা বাবার হাত ধরে। এই রূপকই তো কি সুন্দর করে কাকুর হাত ধরে স্কুলে আসতো। আজও বাবা মা বউ সবাই মিলে এক সুন্দর পরিবার। কি কেস বলতো? সমীর মানে তো তোর বাবা? রূপক জিজ্ঞেস করতেই অতীত থেকে ফিরল অভি। কখন যে অভির হাত থেকে চিঠিটা নিয়ে নিয়েছে রূপক, অভি খেয়ালই করেনি। শুধু নিয়েছে তা নয়, ঠিকই প্রায় সবটাই পড়ে ফেলেছে সে। ওর পড়তে অসুবিধা হয়নি, কারণ এই সমীর রুচি কেউই ওর কেউ নয়। কিন্তু অভি কি করে পড়বে বাবার প্রেমপত্র? রুচি নামটা যেন শেষ করে দিয়েছে অভির শৈশব। রূপক তাকিয়ে আছে। অভি মাথা নেড়ে বলল, বাবা, এটা অস্বীকার করব কি করে? রূপক বোধহয় অভির করুণ অবস্থাটা বুঝতে পেরেছে। বাবার এমন ইতিহাস যে কোনো সন্তানের কাছে বিড়ম্বনার। এইসব বের করলি কেন? তোকে বললাম টাকা পয়সা, কাকিমার কোনো গয়না চুরি গেল কিনা সেই সব দেখে নে। এইসব ছিচকে চোররা এসবেই হাত দেয়। রূপক বলেই যাচ্ছে, কিন্তু কিছুই ঢুকছে না অভির কানে। ওর চোখে ভাসছে সেই চিহ্নটা কলমের গায়ে চিঠির শেষে। আর কোথাও আছে কি? ভাবতেই ভয়ে ভয়ে কালো ব্যাগে হাত ঢোকালো অভি। হাতে অনেক কিছু ঠেকছে, একে একে বের করে। চাবির রিং, কানের দুল, আরো অনেক কাগজ। শেষে যেটা পেল একটা সিঁদুরের কৌটো। সবেতেই সে চিহ্ন আঁকা। ভালো করে দেখলো অভি, এটা বোধহয় ভালোবাসার চিহ্ন কোনো। কিন্তু সিঁদুরের কৌটো কেন কে জানে? রুচির সঙ্গে কি বিয়ে হয়েছিল সমীরের? কিন্তু বিয়ে করবে কিভাবে? প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে হয় নাকি? হতেও পারে। তখন হয়তো এত আইনের নিয়ম মানা হতো না। অনেক প্রশ্ন আসছে অভির মাথায়, কিন্তু কাকে জিজ্ঞেস করবে? কার সঙ্গে ভাগ করে নেবে? এতে তো নিজের থুতুই নিজের গায়েই পড়বে। তাই মনের প্রশ্নগুলো মনেই গচ্ছিত রাখলো। তারপর আলমারির বাকি জিনিস সরিয়ে খুঁটিয়ে দেখছে অভি। টাকা পয়সা এই ঘরে কখনোই রাখতো না পপি। ওটা রাখতো সমীরের ঘরে। ব্যাংকের বই, টাকা পয়সা সব ওই ঘরেই থাকে। যদিও অভি কখনো ওই ঘরে ঢোকে না, মানে ঢুকতে ইচ্ছেই করে না। মানুষটা বেঁচে থাকতে ঢুকতে দেয়নি, আর মরে যাওয়ার পর? মরে যাওয়া, বাবার মৃত্যু, কি অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন। অভি তখন আসানসোলে ইঞ্জিনিয়ারিং করছিল। হঠাৎ একদিন বিকেলে মায়ের ফোন, অভি বাড়ি ফিরে এসো, বাবার নেই, হার্ট অ্যাটাক। ওনার শেষের সব কাজ তোমাকেই করতে হবে। ফোনে সেদিন পপির গলা ছিল খুব শান্ত। আর অভিও কথাটা শুনে চঞ্চল বা ভেঙে পড়ার কোনো কারণ ছিল না। যার সঙ্গে জীবনে কোনো মানসিক আদান প্রদান তৈরি হয়নি, তার শেষ কাজ করতে ছুটে যাবে অভি। মা, কাল আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ক্যাম্পাসিং এর জন্য একটা ট্রেনিং। তুমি জানোই মা, আগামী সপ্তাহ থেকে বড় বড় কোম্পানিগুলো আসবে। আমি পারবো না মা আসতে। অভির কথা শেষ হতেই পপি খুব স্পষ্টভাবে বলেছিল, তুমি ওনার একমাত্র ছেলে আর আমি একমাত্র বউ, সুতরাং ওনার সব দায়িত্ব আমাদের। সেদিন খুব অবাক হয়েছিল অভি। একমাত্র বউ, একমাত্র ছেলে, এ আবার কেমন কথা? বউ ছেলে তো একটাই হয়। আজ কথাটা আবার মনে পড়তে যেন কেমন লাগছে অভির। সেদিন পপির সামনে এমন কেউ ছিল যার উদ্দেশ্যে পপি কথাটা বলেছিল। শুধু নিজের অধিকারটা বোঝাতে হয়তো বলেছিল। এই আলমারিতে তো কোনো টাকা পয়সা নেই, এই ব্যাগটায় সব মিলিয়ে 2,500 টাকা আছে। অভি ভাবছে ঠিকই, কিন্তু রূপক কাজ চালিয়ে যাচ্ছে। পপির মেডিকেল রিপোর্টের ব্যাগটা বের করে কাগজপত্রগুলো একে একে দেখছে। রূপকের একটা ধারণা, চোর যদি কিছু করে আগে প্রমাণ বাধা সব সরিয়ে ফেলে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ পপি। যদিও শুয়ে থাকে, কথা বলতে পারে না, কিন্তু তাকেও সরিয়ে দিতে হবে বাকি কাজ করার আগে। কথায় আছে দেওয়ালেরও কান আছে। আগে হলে রূপকের ধারণার সঙ্গে একমত হতো না অভি, কিন্তু আজ যেন রুবিকে একটু সন্দেহই হচ্ছিল। আর পপিও কেমন বিভৎস আচরণ করছিল। ঘুরে একবার পপির দিকে তাকালো অভি। শান্তিতে ঘুমোচ্ছে যেন, চোখে মুখে কোনো অস্বস্তির চিহ্নই নেই। অভি বলল, ওই টাকাটা আমি রেখেছিলাম। ডাক্তার, ফিজিওথেরাপিস্ট আসে, যদি আমি না থাকি তাহলে রুবিকে বলে দিলে অন্তত দিতে পারবে। রূপক বলল, হ্যাঁ সেটাই, চাবি দিয়ে আলমারি খুলে টাকাটা দিতে পারবে। রূপকের কথায় হেসে ফেললো অভি। তারপর আলমারিটা বন্ধ করে বলল, ধুস, আলমারি থেকে কিছু নেয়নি। মায়ের শাড়ি, টুকটাক গয়না সব ঠিক আছে। আর আসল ডকুমেন্টস, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, বাড়ির দলিল, মায়ের দামি গয়না সব বাবার ঘরেই থাকে। ওই ঘরে কেউ ঢোকে না, তালা দেওয়া থাকে। নিশ্চিন্তে কথাগুলো বললে একটু সাবধান হয়ে গেল অভি। ও যে বাবার ঘরে ঢোকে না এটা বলতে চায়নি রূপককে। বাবার ঘরে ছেলের না ঢোকা এটা অনেকের কাছে হাস্যকর শোনাবে, আর ঢোকার প্রয়োজনও পড়েনি। যা লাগতো এতদিন পপি সামলেছে। আর পপি বিছানায় যাওয়ার পর থেকে ওর একটু ইচ্ছে হয়নি এসব নিয়ে ঘাটাঘাটি করতে। তবে অভি শুনেছে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করার সময় বেশ ভালো টাকাই পেয়েছিল সমীর।
আর পেনশন, সেটা তো পপির অ্যাকাউন্টে ঢুকছে প্রতি মাসে। কত টাকা কি পরিমাণ এই নিয়ে অভি কখনো মাথা ঘামায়নি। দরকারটাই বা কি? অভির মাসের ইনকামের অর্ধেকও শেষ হয় না। হাট বাজার দোকান সবই তোর একার জন্য কতটুকুই লাগে। তবে রুবির রান্নার দায়িত্ব নেওয়ার পর বাজার করতে বেশ ভালোই লাগে অভির। বিভিন্ন রকম মাছ মাংস বাজার থেকে ফোন করে রুবিকে, অপশন দেয়। কতটা কাছের ভেবে নিয়েছিস অভি ওকে? কিন্তু কিন্তু কি? সন্দেহ করার মতো কিছু করেছেও? সন্ধ্যা থেকে যতবার সন্দেহ করেছে সবই তো ভুল প্রমাণ হয়েছে। আর সীমা বৌদি যখন এই মেয়েটাকে এনেছে তখন চোর তো নয়ই। সে রূপক যাই বলুক না কেন, সীমা বৌদি খুব চিন্তা করে অভির জন্য, পপির জন্য। ভাই এবার চলি, প্রায় 10টা বাজে। অমৃতা নাচের ক্লাস করিয়ে দাঁড়াবে, আমি নিয়ে নেব। রূপক কথাটা বলতেই আবার একটা অজানা ভয় বুকের ভেতর নামতে থাকলো অভির। পুরো বাড়িতে এখনো একা, কিন্তু কিসের ভয় তা নিজেও বুঝতে পারছে না। আমল না দিয়ে বলল, আচ্ছা চল, তোকে এগিয়ে দিয়ে এসে আমিও একটু বিশ্রাম নিই। বিকেল থেকে শরীরটা আর দিচ্ছে না। দরজার চাবি খুঁজতে গিয়ে মনে পড়ল রুবি প্রায় ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছে। তখন থেকে দরজাটা ভেজানো। ধুস, কি হবে আর? কিছু হলে আগে হরিদার সীমা বৌদি ছুটে আসবে, এটাই ভাবতে ভাবতে রূপকের সঙ্গে নিচে নামছে অভি। রূপক থেমে নেই, কিছু না কিছু বলেই যাচ্ছে। এই মুহূর্তের টপিক অমৃতার নাচ। বড় বড় প্রোগ্রাম করে মেয়েটা। সত্যি ওর বউ মানে অমৃতা দারুণ নাচে। মেয়েটাও বেশ ভালো। ওকে দেখেই বোধহয় আজকাল সংসার পাততে ইচ্ছা করে অভির। ভাই এলাম, দরকার পড়লে ফোন করিস। বাইকে স্টার্ট দিতে দিতে বলল রূপক। অভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। 10টা বাজে। হরিদার দোকানও যেন ফাঁকা হয়ে এসেছে। লোকজন শুধু রুটির জন্য দাঁড়িয়ে আছে, তাও সংখ্যায় কম নয় সেটা। এখন রুটিতে হরিদাও হাত লাগিয়েছে। অভির চোখ বারবার যায় দোকানটার দিকে। বাড়ির উল্টো ফুটেই তো, আর ব্যস্ত গোছানো ভালোবাসায় ভরা একটা দোকান। ওইদিকে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ চমকে উঠল অভি। অন্ধকার একটু আড়ালে ওটা কে দাঁড়িয়ে? ওকে এই কদিনে এত দেখেছে অভি যে ঘুটঘুটে অন্ধকারেও চিনে ফেলেছে। ভালো করে দেখলো অভি। হ্যাঁ, এটা রুবি। 1 ঘন্টা আগে তো বেরিয়েছিল। একটা ছেলের সঙ্গে কথা বলছে। বারবার এই বাড়ির দিকে, ব্যালকনির দিকে তাকাচ্ছে। কি করতে চাইছে মেয়েটা? রুবি বারবার তাকাচ্ছে দেখে নিজেকে একটু লুকিয়ে নিল অভি। হাব ভাব এমন যেন ওর বাড়িতে ওই চোর। ধুস, বেকার এখানে দাঁড়িয়ে থাকা। রুবি এখন এই বাড়িতে নেই মানে ও কি করবে না করবে সম্পূর্ণ ওর ব্যাপার। এতে নাক গলানোর কোনো অধিকার অভির অন্তত নেই। হতেই পারে এটা ওর বন্ধু, বা হতে পারে পরিচিত কেউ, কিংবা পাড়া দুটো দাদা। হয়তো চা খেতে এসেছিল হরিদার দোকানে। ওরা তো সবাই পরিচিত। সব ব্যাপারে এত জটিলতা থাকলে চলতে পারবে না অভি। আর রুবিকে সন্দেহ করে কি করে থাকবেও? কাল সকাল থেকে এই বাড়িটা, পপি, এমনকি ওর নিজেকেও ছেড়ে দেবে রুবির হাতে। দরজায় দাঁড়িয়ে একটু আড়াল থেকে ভালো করে দেখলো ছেলেটাকে। বেশ লম্বা, চেহারাটাও খুব আকর্ষণীয়। এত দূর থেকে অন্ধকারের দিকে তাকিয়ে এর থেকে বেশি কিছু বোঝা সম্ভব নয়। দরজাটা বন্ধ করে দিল অভি। 3টে লক করতে হবে পরপর। এই কাজটা ওরই ছিল বরাবর, তাই বিরক্ত লাগলেও অভ্যেস হয়ে গেছে। ওপরে উঠতে উঠতে একটা প্রশ্নই মাথায় ঘুরছে। রুবি তো বলে গেল মায়ের অসুখ, কিন্তু সাথে ওটাকে প্রেমিক কি? ভাবনাটা আসতেই আরেক প্রস্থ বিরক্ত ঘিরে ধরলো অভিকে। কে এক ছেলে, তাকে নিয়ে প্রশ্নের শেষ নেই ওর। ঠিক রাতের এই সময়টাতেই বড্ড একা লাগে ওর। মনে হয় এত বড় বাড়িটা যেন গিলে খেতে আসছে। উঠে পপির ঘরে ঢুকলো। এখন পপির মানেই ওর ঘর। রাতে ফিরে থেকে এই ঘরেই মায়ের সাথে চিপকে থাকে অভি। কখন কি হয়। এখন অবশ্য নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি ভালোই না হতো যদি এরকম ভাবলেশীন হয়ে অভিও একটু ঘুমাতে পারতো। চোখের পাতা বুঝে আসছে, তাও যেন ঘুম নেই দিনের পর দিন। পপির ঘরে জানলাগুলো একটু খুলে দিল অভি। মশার ধূপের ধোঁয়াটা বেরিয়ে গেলে বন্ধ করে এসি চালিয়ে দেবে। অভির হঠাৎ মনে পড়লো রুবি যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, রাতে রান্নাটা কি করেছিল? আজকাল তো রুবি সবটা করে যায়। কখনো বলেনি অভি, কিন্তু তাও করে যায়। মাইনা তো সেই 8,000ই দেয়, যেটা পপিকে দেখাশোনা করার জন্য ঠিক করেছিল। তারপরও তো এত কাজ করছে। শুধু পপি, অভিকেও তো আগলে রাখে। জামা কাপড়, বিছানা, খাবার সব রেডি। এসবের ফাঁকে আবার মনে পড়লো অভির ছেলেটা রুবির কথা। কে জানে এখনো কি গল্প করছে ও? বারবার মনে আসলো প্রশ্নটা। সামনে রাস্তাটা দেখা যায় শুধুমাত্র সমীরের ঘর থেকে, আর এক টুকরো ব্যালকনিও আছে। ওটা স্টোর রুম, ধুলো ঝুলদের থাকবার জায়গা। যাবে কি একবার? গিয়ে দেখবে? বিপদও তো হতে পারে।
ধুর, আর দেখে কি করবে অভি। একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে এসে দেখলো টেবিলের ওপর ঢাকা দিয়ে রাখা আছে কয়েকটা বাসন। বুঝতে অসুবিধা হলো না এটাই অভির রাতের খাবার। প্লেটগুলো দেখে পেটটা গুড়িয়ে জানান দিল খাবার চাই। সত্যি তো, খাওয়া বলতে সেই দুপুরে রুটি আর রূপকের সাথে একটা কেক, কিচ্ছু খাইনি। ভাবনাটা আসতেই খিদে যেন আরো বেড়ে গেল ওর। তাড়াতাড়ি ঢাকনাটা খুলতেই এক সুন্দর গন্ধ নাকে এসে আটকে গেল। অপূর্ব রান্নার হাত রুবির। ডিমের ডালনা, কিন্তু সেটার রং গন্ধ যেন মাংসকেও হার মানায়। সাথে ডাল আছে এক বাটি আর পটল ভাজা। আজ রাতে আর রুটি করেনি, ইচ্ছেও করছিল না অভির রুটি খেতে। এই খিদে পেটে রুটি চিবোতে ইচ্ছে করছে না। কাল রাতে রুটি বেশি হওয়ার জন্য সকালেও খেয়ে গেছে, টিফিনে নিয়েও গেছে। তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিল থালায়, সাথে ডাল আর পটল ভাজা। বউরা বোধহয় এভাবে যত্ন করে বরদের, বুঝতে পারে মনের কথা। কি যে ভাবছে অভি, কোথায় রুবি আর কোথায় ও? ওর তো অমৃতাদের মতো মেয়েই বউ হিসেবে পাওয়ার কথা, কিন্তু অমৃতা, ও তো রান্না করে, রূপকের যত্ন করে। মেয়েরা তো আসলে খুব গোছানো হয়, তা সে যত বড় কাজই করুক, ঘরটা সুন্দর করে সামলে রাখতে মেয়েরাই পারে। তাহলে রুবি আর অমৃতার মধ্যে পার্থক্য কোথায়? রুবি যেন এখন অভির ভাবনার শুরু, ভাবনার শেষ। এইসব ভাবতে ভাবতেই ডাল শেষ করে অভি ডিমের ডালনাটা ঢেলে নিল পাতে। হঠাৎ মনে পড়লো মায়ের ঘরের জানলা খোলা, আবার যদি মশাগুলো ঢোকে। অর্ধেক খেয়ে উঠে গেল অভি। পপির ঘুম ভেঙে গেলে আরেক বিপদ হবে। তাড়াতাড়ি হাত ধুয়ে নিল অভি। হোক অর্ধেক খাওয়া, আগে গিয়ে জানলাগুলো বন্ধ করতে হবে। বিশালাকার ঘরে আর কিছু না থাক, 4টে জানলা আছে। একে একে সবকটা বন্ধ করে দিল অভি। পপির মাথার পেছনের জানলাটা বন্ধ করার সময় চোখে পড়ল পাশের বাড়ির খোকনদার ছেলেটাকে। মুখ ভর্তি ভাত নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে, আর শ্রুতি বৌদিও ভাতের থালা নিয়ে এদিক ওদিক করছে। বাড়িতে বাচ্চা থাকলে এই এক মজা, সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায়। শ্রুতি দেখলে এক্ষুনি কথা বলবে, আর এই খেজুরি আলাপটাই নিতে পারে না অভি আজকাল। কাকিমা কেমন আছেন? তোমাদের বাড়ির মেয়েটা খুব ভালো, এইসব এখন পোষাবে না। তাই তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করতেই ওয়ার্ড্রপ নজর গেল অভির। শেষ ড্রয়ারটা একটু আলগা মনে হচ্ছে। এখানেই তো সব ঘরের চাবির গোছাটা থাকে, ওটা আলাদা করে এখানে রাখে। সব থেকে বড় কথা, এই ড্রয়ারটা লক করাই থাকে। তাহলে এটা তো রুবি ছাড়া আর কারোর কাজ হবে না। কিন্তু ওই চাবির গোছায় কি এমন চাবি ছিল? সবই তো বন্ধ ঘরের চাবি। অপ্রয়োজনীয় চাবিও ছিল কয়েকটা। তাই বিষয়টা এড়িয়ে এসিটা চালাতেই হঠাৎ বাবার প্রেমের চিঠিগুলোর কথা মনে পড়ল। ওই রহস্য চিহ্ন। বাবা মানুষটাই একটা গোটা রহস্য অভির কাছে। বাবা, রুচি, বাবার ঘর। বাবার ঘর মনে পড়তে অভির মনে পড়ল ওই গোছাতে তো বাবার ঘরে চাবিও আছে, আর ওটাই তো এই বাড়ির লকার। ফিরে গেল অভি। টেবিলের নিচে ড্রয়ার টানতেই খুলে গেল, লক করা নেই। আর সামনেই পেয়ে গেল চাবির গোছা। পরিষ্কার বোঝা যাচ্ছে হাত পড়েছিল কারোর। আর সময় নেই, তাড়াতাড়ি চাবিটা নিয়ে একরকম ছুটলো অভি। এই ঘরটায় ঢুকতে ভালো লাগে না ওর, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে ওর অজান্তে কিছু একটা ঘটতে চলেছে। চাবি ঘুরিয়ে দরজা খুলতে নাকে এসে লাগলো চেনা একটা গন্ধ, ভীষণ মিষ্টি। কিন্তু গন্ধটা কি সূত্রে চেনা বুঝতে পারছে না অভি, কিন্তু ভীষণ চেনা। রুবির কথা বারবার মনে পড়ছে অভির। মনে করার চেষ্টা করছে ওর গন্ধটা, কিন্তু মিলছে না কিছুতেই। গুলিয়ে যাচ্ছে সব, অস্থির লাগছে অভির। লাইট জ্বালাতেই দেখলো ঘরটা অগোছালো, কাগজপত্র সব ছড়ানো। তাহলে রুবি কি এখানেই কিছু খুঁজছিল, যেটাও পায়নি? ফোনে তো বলছিল খুঁজে পায়নি। কি খুঁজছিল এই ঘরে? কোথায় কি আছে অভি নিজেও জানে না। হঠাৎ একটা খাম নজরে পড়লো, কালো মার্কার দিয়ে বড় বড় করে লেখা দলিল। লেখাটা অভির বুঝতে অসুবিধা হলো না, হয়তো বোঝার সুবিধার জন্য লিখে রেখেছে। তুলে নিল খামটা অভি, কিন্তু ফাঁকা কিচ্ছু নেই। বুকটা ধক করে উঠল ওর। মনে পড়ছে অভি একদিন বলেছিল রুবিকে, বাবার ঘরে আমরা কেউ ঢুকি না, ওটা তালা দেওয়াই থাকে। একটু বেশি ইনফরমেশন দিয়ে দিয়েছে অভি। সত্যি বিশ্বাস করা উচিত হয়নি। ঘরের মেঝেতে কাগজপত্র সব ছড়ানো। এই ঘরে কি কি কাগজ আছে, কোথায় কি থাকে কিচ্ছু জানে না ও। ঘরে ঢুকতেই অভির মনে হলো কোনো এক অজানা পৃথিবীতে চলে এসেছে। খুব অচেনা এই ঘরটা। তাও কাগজগুলো যেগুলো মেঝেতে পড়ে আছে তুলে নিল অভি। দেখছে একে একে কোনটা ব্যাংকের, কোনটা জীবন বীমা। আলমারি খুলে সব কাগজগুলো দেখছে অভি। জীবনে প্রথমবার। আগে শুনেছে ওর এই আছে, ওর সেই আছে, কিন্তু এই প্রথমবার নিজের চোখে দেখছে। বুঝতে অসুবিধা হচ্ছে না যে এদিক সেদিক মিলে কম কিছু রেখে যায়নি সমীর।
কিন্তু অভির তাতে কিচ্ছুই যায় আসে না। সমীরের কোনো সম্পত্তির ওপরেই ওর কোনো দাবি নেই, টান নেই। ওর যেটুকু ক্ষমতা তা দিয়েই ওর নিজের ভবিষ্যৎ তৈরি করবে। যদিও সমীরের সবকিছু নমিনি প্রিয়দর্শিনী মানে পপি। অত বড় নাম ধরে ডাকতে অসুবিধা হবে বলেই সমীর নতুন বউয়ের নাম ভালোবেসে পপি রেখেছিল। মিষ্টি ডাক পপি। যখন গল্পটা বলেছিল পপি অভিকে, অভি তখন অনেকটা বড়, ঠিক ততটা বড় যখন ছেলে মেয়ে বাবা মায়ের ভালোবাসা দেখলে সুখ পায়। সেই সুখটা কখনোই পায়নি অভি। সব সময় বাবা মানে অন্য এক দ্বীপ, যে দ্বীপে ওর ওর মায়ের প্রবেশ নিষেধ। একদিন পপি হেসে বলেছিল, জানিস অভি, আমাকে এই আদুরে নামটা তোর বাবাই দিয়েছিল। মুখ ভেঙিয়েছিল অভি, ওই তো বাবা, তার আবার ভালোবাসা। কিন্তু আজ মনে হচ্ছে সত্যি ভালোবাসতো পপিকে, না হলে যা কিছু সবটা পপিকেই বা দেবে কেন? রুচি নাকি সেও তো দাবি করতে পারে, পারেই, কিন্তু কোন অধিকারে করবে দাবি? বৈধ অবৈধ বলেও তো একটা বিষয় আছে। আর ভাবতে পারছে না অভি। ঘরের এই মিষ্টি একটা আতরের গন্ধ যেন মাথাটা ধরিয়ে দিচ্ছে ওর। এই গন্ধটা কি সাংঘাতিক পরিচিত ওর। এটা কোনো মেয়েরই সুগন্ধি। কার গায়ে পেয়েছে মনে পড়ছে না। কটা মেয়ের সাথে আলাপ আছে ওর, যে গন্ধ নাকে লেগে থাকবে। কয়েকজন বন্ধুর বউ, কয়েকজন কলিগ, আর একদম কাছাকাছি বলতে মা রুবি। রুবি, রুবি, আর রুবি। উফ, দম বন্ধ লাগছে, ধোয়ার প্রয়োজন খুব, কিন্তু কোথায় পাবে? মা বারবার বলতো গা ছুঁয়ে কথা দে, আর সিগারেট খাবি না। দিত অভি, কিন্তু পিছন ঘুরে ভুলে যেত। মা অসুস্থ হওয়ার পর আবেগে নিজেই বলে ফেলেছে যে ও আর সিগারেট খাবে না, কিন্তু ভুল সময় ভুল কথা দিয়ে ফেলেছিল। এত চিন্তা এত ভাবনা কি করে সিগারেট ত্যাগ করতো, তারপর নিজেই আবার শুধরে নিয়েছে। বাইরে শুধু খাবে, কথা দিয়েছে পপিকে। এই সময় কথা দেওয়া খুব সহজ, কারণ উল্টো দিকের মানুষটার যে হ্যাঁ না কিছু বলারই ক্ষমতা নেই। মনে মনে হেসে ফেললো অভি। এই পপি আর অভি কম গল্প হতো? কত কিছু ভাগ করে নিত দুজন দুজনকে। ধুস, আর ভেবে কাজ নেই। এখন দলিলটা কেন নিল? সত্যি রুবি নিল নাকি অন্য কেউ? ওই ছেলেটা কি যার সাথে রুবি কথা বলছিল, এই নিয়ে কি কোনো পরিকল্পনা করছিল ওর বাড়িটার দিকে তাকিয়ে? জানলাটা কি খোলা? তাড়াতাড়ি ধাক্কা দিল জানলায়। না, খোলা নয়। ছিটকিনি খুলে দিতে অবাক হলো অভি। জানালার ওপাশে গ্রিলে মোটা একটা কাপড় দিয়ে আটকানো। হিসেবটা বোধহয় মিলতে বসেছে। এটা নিশ্চিত রুবির কাজ, আর কাজটাও করেছে আজ ঠিক সন্ধেবেলা। হয়তো অভি রূপককে নিয়ে বাড়ি ঢোকার আগে। আর রুবি জানতো নিচেই অভি আছে, হয়তো হরিদার দোকানই আছে, তাই মোটা কাপড় দিয়ে আটকে তারপর জানালা দিয়েছে, যাতে ঘরে আলো জ্বলছে দেখে না ফেলে অভি। তবে কারোকে ফোনে বলছিল যে পাইনি। দলিল তো পেয়েছে, তাহলে আর কি? কিছু মাথায় ঢুকছে না। একটু আগে রুবিকে নিয়ে যে অলীক কল্পনাটা সাজিয়েছিল অভি, সেটার জন্য যেন মরমে মরে যাচ্ছে। রুবি আর অমৃতা, এই জন্যই দুজনের মিল নেই। সেটা হলো শিক্ষা। চোর হওয়ার শিক্ষা অমৃতা পায়নি। মোটা কাপড়টা সরিয়ে দেখলো অভি বাড়ির সামনের রাস্তাটা কেমন থম মেরে আছে। রাতের অন্ধকার, গরমের গুমট সব মিলিয়ে রাস্তাটাও বড্ড নাজেহাল, ঠিক অভির মতো। কি করবে ও এখন? ফোন করবো একবার রুবিকে? সরাসরি চাইবে দলিলটা? কখনো না, কিছুতেই ওকে চটাবে না। পপি সম্পূর্ণ রুবির হাতে। আজকে যা অবস্থা দেখেছে পপির। আর ভাবতে না পেরে ফোনটা করেই ফেললো অভি। অনেকটা রাত, এখন প্রায় 12টা, কিন্তু তাও করতেই হবে ফোনটা। দুবার রিং হতেই ফোনটা ধরে বলল, বলুন অভিদা, কি খবর, কেমন আছেন? অভি নিজেকে সামলে বলল, চলছে গো। তোমার ক্লাস কেমন চলছে? আর বলবেন না, ওই ক্লাস নিয়েই তো নাজেহাল। সামনে প্রোগ্রাম, এবার কিন্তু আসবেন প্রোগ্রাম দেখতে রবীন্দ্র মঞ্চে। আমি ওকে টিকিট দিয়ে দেব আপনাকে দেওয়ার জন্য। অভি হেসে বলল, নিশ্চয়ই। কিছু বলার আগেই অমৃতা বলল, এই নিন, আপনার বন্ধু এসেছে, বাথরুমে ছিল। ফোনটা রূপকে দিতে হাউ হাউ করে উঠল অভি। ভাই, সর্বনাশ হয়ে গেছে, বাড়ির দলিলটা চুরি হয়ে গেছে। হোয়াট? আমি জানতাম এরকম কিছু হবে, কিন্তু দলিল বুঝিনি। এ তো ছিচকে নয়, বরং ডাকাত। এটুকু বলেই থামলো রূপক। হয়তো দুজনেই ভাবছে কি করা উচিত। ভাই, আমাদের আর হাত গুটিয়ে থাকলে চলবে না। কাল সকালে একটা ডায়েরি করতে হবে। আচ্ছা, ফোনটা রাখ, আমি একটু সুবিনয়ের সাথে ডিসকাস করি। ও তো এখন হারিপুকুর থানার ওসি। ওর যদি চেনা চেনা থাকে আমাদের এখানে, তাহলে সুবিধা হবে। রাখ, আমি করছি তোকে। কাল তুই অফিস বেরোস না, ওই মেয়েটাকে একা রাখা ঠিক নয়। আর দেখ কাল আবার পাখি আসে কিনা, নাকি দলিল নিয়ে ফুরুক। রূপক কি সাবলীল ভাবে বলছে কথাগুলো, কিন্তু অভির খুব কষ্ট হচ্ছে। পুলিশ আসবে এই বাড়িতে, রুবিকে তুলে নিয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে অভির। আচ্ছা, রুবি ওই দলিল নিয়ে করবে কি? দলিল মানে তো একটা গোটা বাড়ি, যেটা পপির। কিছু হিসেব মিলছে না। অনেকক্ষণ সাদা দেওয়ালের দিকে তাকিয়ে রইল অভি। রুবি কে? কি ওর পরিচয়? ওর সাথে কি ওই রুচির কোনো সম্পর্ক আছে?
রুবি কি তাহলে সমীরের অবৈধ? ভাবতে পারছে না আর। হঠাৎ মনে পড়লো পপি অনেকক্ষণ একা। ছুটে গেল অভি। পপি জল খেতে চাইছে না তো? কিছু হয়ে গেল না তো? এই ভয়টা বড্ড পায় অভি। অফিসেও থেকে থেকে এরকমটা মনে হয়, ঘুমের ঘোরে মনে হয়। এসে দেখছে সত্যি পপি তাকিয়ে আছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। তাড়াতাড়ি জল নিয়ে আসলো, খাইয়ে দিল। তারপর পপির পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মা, রুচির আর বাবার কি মেয়ে ছিল? মানে অবৈধ সন্তান? নিজের বাবার সম্পর্কে খুব বাজে ভাবে প্রশ্নটা করলো অভি। অভি ভেবেই ছিল উত্তর পাবে না, তাই সব রাগ আর ঘৃণা মিশিয়ে প্রশ্নটা করেছিল। সাথে সাথে মাথা নাড়ালো পপি। অবাক হলো অভি। পপি মাথা নাড়াচ্ছে? ছিল? সে কি মেয়ে? সাহস করে আবার জিজ্ঞেস করলো অভি। এবারও মাথা নাড়ালো পপি। তুমি তাকে দেখেছো? এবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে পপি। কি বুঝবে এর মানে? হ্যাঁ নাকি না? মেয়ে আছে যখন এটা পরিষ্কার সেটা রুবি, আর বাবার সম্পত্তি নেওয়ার জন্যই এখানে ঢুকেছে। আচ্ছা, এগুলো কি সীমা বৌদি কিছু জানতো না? জানবে কি করে? কার মনে কি চলে কিভাবে জানবে? দরকার নেই জানার, যা করার পুলিশ করবে। কাল ভোরের অপেক্ষায়। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আমি আজ সন্ধে 7:30টায় আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।